রসায়ন দ্বিতীয় পত্রে মাত্র 2টা দিন তুমি যদি পরিশ্রম করতে পারো, তুমি মাত্র 2 দিনে রসায়ন দ্বিতীয় পত্রে A+ নিশ্চিত করতে পারবা। যদি তোমার প্রিপারেশন খারাপও থাকে ভাইয়া, তারপরেও তুমি পারবা। যদি তুমি আজকে ভাইয়া যে টেকনিকগুলো শেখাবো, যে গোপন হ্যাক্সগুলো শেখাবো, বা যেখান থেকে পড়তে বলবো, যে জিনিসগুলো পড়তে বলবো, তুমি যদি ঠিক সেই জিনিসগুলাই পড়তে পারো ভাইয়া, মাত্র 2টা দিন পরিশ্রম করেও তুমি রসায়ন দ্বিতীয় পত্রে A+ নিশ্চিত করতে পারবা। সো আমি সেই টেকনিকগুলো আজকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। যারা এখনো ভাইয়া আমাদের স্বপ্নের পাঠশালার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে পরবর্তীতে আমি যখনই কোনো ভিডিও দেই না কেন, তুমি যেন সবার আগে সেই ক্লাসগুলো পেয়ে যাও। সো আমি ভাইয়া মেইন ভিডিওতে যাব। আমি গতকালকে একটা কথা বলেছিলাম, সেই কথাটা জাস্ট তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাচ্ছি। যাদের প্রিপারেশন এখনো ভালো না, বা যারা একটা ভালো রেজাল্ট করতে চাও এইচএসসি পরীক্ষায়, তাদের জন্য আমি 2টা অ্যাডভাইস দিব। ঠিক আছে, শেষ সময়ে যারা এইচএসসি পরীক্ষায় A+ পাইতে চাও বা একটা ভালো রেজাল্ট করতে চাও, এই 2টা বিষয় সবসময় মাথায় রাখবা। নাম্বার 1 ভাইয়া দেখো, 1 নম্বর ব্যাপারটা হচ্ছে যে তোমার কাজের প্রতি তোমাকে সৎ থাকতে হবে। তুমি যদি তোমার কাজের প্রতি সৎ থাকো, তাহলে ডেফিনেটলি তোমার সেই কাজের মধ্যে কিন্তু সফলতা চলে আসবে। এখন ভাই সৎ বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন? যে আমি কারো 10 টাকা মেরে খাই নাই, বা আমি কারো 20 টাকা মেরে খাই নাই, বা আমি কারো 100 টাকা মেরে খাই নাই। সো সৎ বলতে কি আপনি এই জিনিসটা বোঝাচ্ছেন? না, সৎ বলতে আমি এই জিনিসটা বুঝাচ্ছি না। সৎ বলতে আমি তোমাকে বুঝাচ্ছি যে তুমি তোমার কোনো একটা ফ্রেন্ডকে মনে করো আজকে কমিটমেন্ট দিয়েছো যে দোস্ত তোর সাথে আমি বিকাল 5টায় দেখা করব। তো আমি যেহেতু কমিটমেন্ট দিয়েছি 5টায় দেখা করব, আমি এক্স্যাক্টলি 5টায় দেখা করব। আমি 5টা 1 মিনিটেও যাব না, 5টা 2 মিনিটেও যাব না। মানে আমি যেটা কথা দিয়েছি আমি সেই কথা রাখবো। মানে আমার কথা এবং কাজের মধ্যে 100% মিল থাকবে। ধরো তুমি কোনো একটা দিন তোমার বাবা অথবা মাকে কোনো একটা কথা দিয়েছো, সেই কথাটা তোমাকে 100% রাখতে হবে। ধরো তুমি তোমার কোনো একটা প্রিয় মানুষকে, তোমার পছন্দের মানুষকে, বা তোমার ভালোবাসার মানুষকে বলেছো যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো। তোমার সাথে সারা জীবন থাকবো কথার মানে হচ্ছে জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। সো যারা এইরকম মানে কাজে কর্মে সৎ থাকতে পারবা, সৎ থাকলে দেখবা যে আলটিমেটলি তোমার কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে, এবং সৃষ্টিকর্তার রহমতও তোমার উপর থাকবে, এবং আলটিমেটলি তুমি তোমার সেই কাজে সফলতা পাবা। সো এই কথাগুলো বলার পিছনে একটাই কারণ হচ্ছে যে তোমার যেহেতু এইচএসসি পরীক্ষায় A+ লাগবে, বা তোমার যেহেতু এইচএসসি পরীক্ষায় 4 পয়েন্ট লাগবে, বা তোমার যেহেতু 3.50 লাগবে, তো এখন তোমার যেটা টার্গেট, সেই টার্গেটটা তোমাকে ফুলফিল করার জন্য তোমাকে সর্বোচ্চ পরিশ্রম দেওয়া লাগবে। আমি এই কাজটা করব মানে আমি এই কাজটা করব। আমি GPA 5 পাবো মানে আমি GPA পাবো। আমার প্রিপারেশন ভালো না, আমার প্রিপারেশন খারাপ, কিভাবে পাবো সেটা আমি জানি না, বাট আমার হাতে যে সময়টা রয়েছে এই সময়টা আমি পরিশ্রম করব। আমার যতটুকু করার আমি সর্বোচ্চ পরিশ্রম করে হেরে যাব। ঠিক আছে, আমি এমন একটা ছেলে, আমি আগেই হেরে যাব না, আমি তো হেরে যাব, ওকে ফাইন, বাট আমার হাতে যে সময়টা রয়েছে এই সময়টা আমি সর্বোচ্চ পরিশ্রম দিয়ে হেরে যাব। এরকম যাদের ডেডিকেশন রয়েছে ভাইয়া, তোমাদের তোমরা লাইফে অনেক ভালো কিছু করতে পারবা। তো যাই হোক, এই একটা বিষয় মাথায় রাখবা। এবং দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমার কনফিডেন্স বা আত্মবিশ্বাস। তোমার যদি আত্মবিশ্বাস থাকে যে ভাইয়া আমি এই কাজটা করে ফেলতে পারবো, তাহলে ডেফিনেটলি তুমি সেই কাজটা করে ফেলতে পারবা। আত্মবিশ্বাস থাকা মানে একটা কাজ যদি 100% তোমার মানে হয়, তাহলে সেখানে দেখবা 80% তোমার শুধুমাত্র আত্মবিশ্বাসের কারণেই তুমি সেই কাজটা করে ফেলতে পারছো। আর বাকিটা তোমার জেদ থাকা লাগবে। জেদ বলতে কি, যে আমার ঘুম পাড়তেছে, আমার কোমর ব্যথা করতেছে, হাত ব্যথা করতেছে, পড়তে ইচ্ছা করতেছে না, ডাজেন্ট ম্যাটার। যেহেতু আমার সিলেবাস শেষ হয় নাই, যেহেতু আমার টার্গেট ভালো রেজাল্ট করা, যেহেতু আমার স্বপ্ন বাবা মারকে একটা ভালো রেজাল্ট গিফট করা, বা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমার নিজের জন্য কিন্তু একটা ভালো রেজাল্ট আমাকে করতে হবে। কারণ লাইফটা আমার, সবকিছু আমার, কে কি বলবে এইগুলোর জন্য আসলে আলটিমেটলি পড়াশোনা করে লাভ নাই। কারণ আমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমার টার্গেট GPA 5, তো এই লক্ষ্যে আমাকে আগাইতে হবে। তো এরকম তোমার যদি সৎ থাকতে পারো, তাহলে ডেফিনেটলি তোমার কাজে সফলতা আসবে। এবং তোমার যদি কনফিডেন্স বা আত্মবিশ্বাস থাকে, এই আত্মবিশ্বাসের সাথে তোমার যদি জেদ থাকে, এই 2টা জিনিস থাকলেই ভাইয়া তুমি লাইফে অনেক দূর যাইতে পারবা। এবং ইনশাআল্লাহ ভাইয়া সৃষ্টিকর্তা যদি তোমার উপর রহমত করে, তুমি যদি সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি চাও, সৃষ্টিকর্তা অবশ্যই তোমাকে রহমত করবে, এবং আলটিমেটলি দেখবা যে সফলতাগুলো তোমার কাছে ধরা দিচ্ছে। সো অনেক কথাবার্তা বলে ফেলছি, চলো মেইন ভিডিওতে যাব। সো আমি আজকে মেইনলি তোমাদের সাথে শেয়ার করব যারা এখনো রসায়ন দ্বিতীয় পত্র শেষ করতে পারো নাই। আজকের ভিডিও কি সবার জন্য? না, আজকের ভিডিও তাদের জন্য যারা এখনো রসায়ন দ্বিতীয় পত্রে শেষ করতে পারো নাই, বাট ভাইয়া আমার স্বপ্ন হচ্ছে আমাকে A+ পাইতে হবে, বা ভাইয়া আমার স্বপ্ন হচ্ছে আমাকে রসায়নে ভালো একটা নাম্বার ইনশিওর করতে হবে। তাদের জন্য আজকে আমি কিন্তু ভিডিওটা মেক করতেছি। প্রথম কথা হচ্ছে ভাইয়া দেখো, রসায়ন যেহেতু মানে এই সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এবং এখানে একটু ফাঁকিবাজি করেও কিন্তু A+ ইনশিওর করা যাবে। কারণ এই 100 নাম্বারের মধ্যে তোমার MCQ কয়টা আসবে বলো তো? MCQ আসবে 25টা।
তোমরা যারা খারাপ স্টুডেন্ট, আমার মতো খুবই খারাপ স্টুডেন্ট, তারা টার্গেট করবা যে এই 25টার মধ্যে ভাইয়া আমি 20+ এমসিকিউ কালেক্ট করবো। ভাইয়া 20+ কই থেকে কালেক্ট করবো, কিভাবে পড়বা, সেটা আমি আজকে ভিডিওতেই বলে দিব। এবার আসো যে ভাই সিকিউর যে অংশটা রয়েছে, এই সিকিউর মধ্যে তোমার পরীক্ষায় 8টা সৃজনশীল আসবে। এখন দেখো বোর্ডের যে প্রশ্নকর্তা বা যিনি প্রশ্ন করবে, তিনি কিন্তু কখনোই 8টা প্রশ্নই কিন্তু কঠিন করবে না। প্রশ্ন যেমনই করুক না কেন, তার মাথায় একটা ব্যাপার থাকবে যে পোলাপানগুলোকে অ্যাটলিস্ট পাস করানোর সুযোগ দেওয়া লাগবে। তো সেই জায়গাটা 8টা প্রশ্নই কঠিন আসবে না। আমি ধরে নিলাম যে 3টা প্রশ্ন অনেক বেশি কঠিন আসলো, বা ধরে নিলাম যে 4টা প্রশ্ন অনেক বেশি কঠিন আসলো, বা ধরে নিলাম 5টা প্রশ্নই অনেক বেশি কঠিন আসলো। তাহলে এই 5টা আমি প্রথমত তাকাবো না। প্রশ্ন সহজ আসছে পরীক্ষায় কয়টা, 3টা সহজ আসছে, তাহলে 3টা এখানে একটাই যদি তোমার 10 মার্ক করে হয়, তাহলে এইখানে একদম যারা খারাপ স্টুডেন্ট ভাইয়া, যারা পড়োই নেই, মোটামুটি পড়ে আসছো, তাহলে তোমার টার্গেট করতে হবে এই 30-এ আগে টার্গেট করতে হবে। এই 30 থেকে আমাকে আগে নাম্বারটা বের করে নিয়ে আসতে হবে। ওকে, আর যাদের A+ পাওয়ার স্বপ্ন বা ভালো একটা রেজাল্ট করার স্বপ্ন, তোমাদেরকে সবসময় আমি একটা কথাই বলবো, প্রশ্ন সহজ হোক, কঠিন হোক, কমন আসুক না আসুক, পরীক্ষায় 5টা প্রশ্ন যেহেতু আমাকে প্রশ্নকর্তা দিয়েছে, আমি 5টা প্রশ্নেরই উত্তর করে আসবো। আমি কোনো প্রশ্ন ফাঁকা রাখবো না, আমার ডেডিকেশন থাকবে 100-100, মানে যা পারি অ্যাটলিস্ট লিখে আসবো। ভাইয়া যা পারি এইসব লিখে আসলে কি নাম্বার দিবে? নাম্বার দেয়া না দেয়া পুরোটাই স্যারের হাতে। আমার হাতে রয়েছে পরীক্ষায় মানে খাতাটা, এবং আমার হাতে রয়েছে কলমটা। সো আমার কাজ হবে স্টুডেন্ট হিসেবে সবগুলো প্রশ্ন উত্তর লিখে আসা। সো আমার যেহেতু প্রশ্নের এই সৃজনশীলটা দেখো ক নাম্বারে আসে, আমাদের জ্ঞানমূলক টাইপের প্রশ্নগুলো আসে, এবং আমরা ম্যাক্সিমাম পোলাপান এই জ্ঞানমূলক টাইপের প্রশ্নগুলো পড়ি না। তো এইখানে আমাদের একটু পড়াশোনা করতে হবে। এটা কিভাবে পড়বা সেটাও বলে দিচ্ছি। জ্ঞানমূলকে আমাদের 1 নাম্বার থাকতেছে, এবং দেখো এই যে অনুধাবনমূলক, অনুধাবনমূলক এই জায়গাটায় আমাদেরকে মেইনলি একটা হিট দেওয়া লাগবে। এখানে 2 নাম্বার, 2 আর 1 3, যেহেতু 5টা প্রশ্ন লিখতে হবে, তাহলে একটাই তোমার 3 মার্কস করে, এখানে এই জ্ঞান আর অনুধাবন মিলে, তাহলে এখানেই আসতেছে আমাদের 15 মার্ক। আমার টার্গেট নেওয়া লাগবে এইখানে 15তে 12+ ইনশিওর করা, কারণ এখানে 12+ ইনশিওর করতে পারলে আমাদের প্রেশারটা কমে যাবে। এরপর যদি গ নাম্বারে আসো, গ নাম্বারে যেহেতু ম্যাথ আসবে, গ নাম্বারে ম্যাথ আসার পসিবিলিটি বেশি, বাট কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথ প্লাস এখানে তোমার দেখা যাবে যে অনেক ক্ষেত্রে তোমার থিওরিও লেখা লাগতে পারে। সো এই জায়গাটায় ভাইয়া তুমি যদি একটু ভালো মতো অ্যাপ্রোচ করতে পারো, এখানে 3-এর মধ্যে 3-এ পাওয়া পসিবল। কিভাবে পাবা সেটাও বলে দিচ্ছি। তাহলে এখানে তোমার 3 যদি মানে 3 যদি করে পাও 5টা প্রশ্ন, তাহলে এখানে তোমার 15তে টার্গেট থাকবে, 15-এর মধ্যে 15 পাওয়ারই টার্গেট থাকতে হবে। ওকে, আর ঘ নাম্বারের মধ্যে যেহেতু তোমার মনে করো যে এখানে তোমার বিস্তারিত লিখতে হবে, সেখানে তুমি লিখবা 5টা প্রশ্ন। আমি ধরে নিচ্ছি তুমি সবগুলো প্রশ্ন উত্তর করবা, তাহলে প্রত্যেকটা প্রশ্ন 4 করে, এখানে 20 মার্ক। আমাদের টার্গেট হচ্ছে এই 20-এর মধ্যে মিনিমাম ভাইয়া, মিনিমাম আমাদের 15 পাওয়ার টার্গেট। তাহলে এখানে 15, এখানে 15, তোমার 30 চলে আসতেছে, এখানে হচ্ছে 12। তাহলে 30 আর 12 হচ্ছে তোমার টার্গেট। সিকিউর মধ্যে 42 কনফার্ম করা, এটা তোমার টার্গেট। আর ধরে নিলাম তোমাদের যে প্র্যাকটিক্যাল রয়েছে, এই প্র্যাকটিক্যালের মধ্যে ধরো তুমি কম করে 22 পাইছো, 22 তোমাকে এমনিতেই দিবে। এখানে 2 আর 2 তোমার 4, ঠিক আছে, 4 আর 2 6, তাহলে এখানে তোমার চলে আসতেছে ভাইয়া 68, আর এইখানে তোমার 20, তাহলে 68 আর 20 এমনিতেই তোমার 84 চলে আসতেছে। তার মানে এটা আমি তাদের জন্য অ্যাপ্রোচটা শেখাইলাম যাদের প্রিপারেশন খারাপ, যারা এখনো শেষ করতে পারো নাই। তুমি যদি এই ফরম্যাটে আগাও ভাইয়া, তাও তোমার কিন্তু এখানে 84 নাম্বার চলে আসতেছে। এখন তোমাকে পরীক্ষায় সবগুলা উত্তর লিখে আসা লাগবে, জ্ঞান এবং অনুধাবনমূলক। এইটার জন্য তুমি যখন এমসিকিউ প্র্যাকটিস করবা বা এমসিকিউ গুলো বুঝে বুঝে সমাধান করবা, তখন এটা কভার আপ হয়ে যাবে। এবং তোমার কাছে যে গাইড বই রয়েছে, সেই গাইড বই থেকে এক নজরে যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো একবার পড়ে ফেলবা, তাহলে দেখবা জ্ঞান এবং অনুধাবনমূলক এই জায়গাটা তুমি কভার করতে পারতেছো। আর গ নাম্বারের জন্য যেটা বলবো, আমি যদি আরেকটা স্লাইড নিয়ে তোমাদেরকে একটু জিনিসটা লিখে বুঝাই, তাহলে হয়তো তুমি বুঝতে পারবা। তো আমি তোমাকে যেটা বলবো যে এই গ নাম্বার প্রশ্নের জন্য তুমি সিম্পলি একটা কাজ করবা, তুমি সবগুলা সূত্র, যতগুলা সূত্র আছে কেমিস্ট্রিতে, সবগুলা সূত্র একটা পৃষ্ঠার মধ্যে সুন্দর করে নোট করবা, এবং সাথে বিগত বছরের প্রশ্নগুলো ভালো মতো প্র্যাকটিস করবা। এবং এই বিগত বছরের প্রশ্নটা তুমি যখন বেসিক সহ প্র্যাকটিস করবা, তাহলে যে ধাঁচের প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর করে আসতে পারবা, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে গ নাম্বারটা সহজেই আসবে। এখন ধরো কোনো একটা প্রশ্নের ঘ নাম্বার তোমার কমন আসে নাই, বা তুমি একদমই পারো না, দুনিয়ার মধ্যে এরকম যে প্রশ্ন এক্সিস্ট করে তুমি এটাই জানো না, যদি এরকম কন্ডিশনও হয় ভাইয়া, তারপর আমি তোমাকে বলবো, প্রথমত ধরো কোনো একটা টপিক সময় লিখতে বলছে, ওই টপিক সম্পর্কে যা পারো 1 লাইন 2 লাইন যা পারো তুমি হচ্ছে 2 লাইন লিখলা, ঠিক আছে, ঘ নাম্বার দিয়ে সুন্দর মতো লিখলা। তারপরে দেখো যদি কোনো সূত্র অ্যাপ্লাই করা যায়, সেই সূত্রটা লিখো, কোনো যদি ডাটা লিখা যায় সেগুলো সাইডে লিখো, এবং স্যারকে বুঝাও যে তুমি পারো। অ্যাটলিস্ট তুমি লিখে আসো, কারণ যেহেতু বোর্ডের যে খাতাগুলো যারা দেখবে তাদের কাছে একটা উত্তরশীট থাকে, বাট তারপরেও অনেক টিচার খাতার তোমার হচ্ছে লেখার অ্যাপ্রোচ, তোমার কোয়ালিটি, সবগুলা দিক বিবেচনা করে কিন্তু নাম্বার দেয়। এই জন্য তুমি যদি লিখে আসতে পারো, অ্যাটলিস্ট 4-এর মধ্যে তোমাকে 2-3 তো দিবেই, যদি ভালো মতো স্যারকে বুঝাইতে পারো বা অ্যাপ্রোচ করতে পারো। সো এটা আসলে তোমার আসলে কোন টিচার খাতা লিখতেছে অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। এই জন্য আমি তোমাকে বলবো যে অবশ্যই তুমি এই অংশগুলা লিখে আসবা। এতক্ষণ তো বেসিক টাইপের কথাবার্তাগুলো বললাম। এখন ভাইয়া যে
সাজেশন দেন কোন অংশগুলো পড়বো, কিভাবে পড়বো। সো আমাদেরকে সাজেশন দেন। দেখো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে প্রথমেই আমি যে পরামর্শটা দেই যে তুমি পড়াশোনা শুরু করবা, 1 নাম্বার যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন দিয়ে পড়াশোনা শুরু করবা। পরিমাণগত রসায়ন আমি একটু লিখে তোমাদেরকে বুঝাই। শুরু করবা কোন চ্যাপ্টার দিয়ে পড়াশোনা শুরু করবা? কেমিস্ট্রির ক্ষেত্রে পরিমাণগত রসায়ন দিয়ে পড়াশোনা শুরু করবা। এখান থেকে পরীক্ষায় কয়টা সৃজনশীল ভাই আসতে পারে? এখান থেকে পরীক্ষায় মিনিমাম কম করে হইলেও এখান থেকে তোমার 2টা সিকিউ কিন্তু চলে আসবে। তাহলে পরিমাণগত রসায়ন থেকে তোমার 2টা সিকিউ চলে আসতেছে, এটা দিয়ে তুমি পড়াশোনা শুরু করবা। পরিমাণগত রসায়ন শেষ করতে পারার পরে তুমি যেটা চলে যাবা সেটা হচ্ছে পরিবেশ রসায়নে চলে যাবা। কোথায় চলে যাবা? পরিবেশ রসায়নে চলে যাবা। পরিবেশ রসায়ন থেকে কয়টা সৃজনশীল আসতে পারে আমি তোমাকে যদি বলি, পরিবেশ রসায়ন থেকেও মিনিমাম 2টা সিকিউ তোমার চলে আসবে। তাহলে এখানে 2 আর 2 4টা সিকিউ চলে আসতেছে। এরপরে তুমি যে চ্যাপ্টারে চলে যাবা সেটা হচ্ছে, এটা যারা এখনো শেষ করতে পারোনি তাদের জন্য আমি বলতেছি, এরপরে তুমি চলে যাবা তড়িৎ রসায়নের মধ্যে চলে যাবা। হ্যাঁ, তড়িৎ রসায়ন থেকে কয়টা আসবে? মিনিমাম তো একটা সিকিউ এখান থেকে আসবে। অলরেডি তোমার 2 আর 2 4 আর 5টা সৃজনশীল চলে আসতেছে। এখন যদি 5 নাম্বার চ্যাপ্টার থেকে যদি থিওরিটিক্যাল প্রশ্ন তারা না দেয়, তাহলে আরেকটা চ্যাপ্টার বাকি থাকে, ভয়ঙ্কর চ্যাপ্টার, ডেঞ্জারাস একটা চ্যাপ্টার তোমাদের কাছে, তোমাদের ভাষায় সেটা হচ্ছে জৈব রসায়ন। ধরো তুমি জৈব রসায়ন কিছুই পড়ো নাই, তো এখান থেকে তো এমসিকিউ আসবে। এমসিকিউ কিভাবে উত্তর করবা সেটা আমি বলে দিচ্ছি। আর সিকিউর জন্য তুমি যে কাজটা করবা, এখানে 3টা সৃজনশীল আসবে। কয়টা আসবে? 3টা আসবে। যারা আগে ভালো মতো পড়ছো তারা গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে পারো। যারা আগে ভালো মতো এই অর্গানিক কেমিস্ট্রি পড়ো নাই, তারা পরিমাণগত রসায়ন, পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়ন, এই 3টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়বা। তো আমরা তোমাদের জন্য ভাই শেষ সময় কিন্তু যারা এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য কিন্তু ডু অর ডাই শিওর শর্ট ক্লাস নিচ্ছি। তোমরা যদি আমাদের এই শিওর শর্ট ক্লাসগুলোও করে যেতে পারো, পরিমাণগত রসায়ন, পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন তোমাকে এমন করে পড়ানো হবে এখানে, তুমি সবগুলা এমসিকিউ পরীক্ষায় কমন পাবা এবং তুমি সবগুলা সিকিউ পরীক্ষা উত্তর করে আসতে পারবা। যদি তোমার বেসিক শূন্য হয়, যে ভাই আমি এই চ্যাপ্টারগুলো জীবনেও পড়ি নাই, তারপর আমি এমন ভাবে তোমাকে এখানে সৃজনশীল পড়াচ্ছি, এমন ভাবে এমসিকিউ পড়াচ্ছি, তোমাকে বেসিক সহ পড়াই দিব। এবং তুমি যদি এখন থেকেও শুরু করো, বা আমি তো 25-এর ব্যাচের যে পোলাপানগুলো ছিল ওদেরকে মানে পরীক্ষার আগের যে 2 দিন করে গ্যাপ ছিল, ওই গ্যাপের পরে ওদেরকে একটা ভালো রেজাল্ট করাইছি ভাইয়া। তো তোমার কাজ হচ্ছে পরিশ্রম করা, তোমার কাজ হচ্ছে ইফোর্ট দেওয়া। তো তোমার যদি প্রিপারেশন খারাপ হয়, বা তোমার যদি ক্লাসের প্রয়োজন হয়, তোমার যদি সাজেশনমূলক ক্লাস লাগে, যেমন অল্প কিছু পরে একটা ভালো রেজাল্ট করা লাগবে, তাহলে এই এইচএসসি 26 এর জন্য আমাদের যে ডু অর ডাই ক্লাসগুলো চলতেছে, এটা তোমার জন্য একটা বেস্ট সলিউশন হবে। এইখানে আমরা তোমাকে কেমিস্ট্রির যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো থেকে সিকিউ এবং এমসিকিউ আসতে পারে সেইগুলো তোমাকে যেমন পড়াবো, একই সাথে ফিজিক্সের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো থেকে যে সিকিউ এবং এমসিকিউ আসবে সেগুলো পড়াবো। সব চ্যাপ্টার তো ফিজিক্সে পড়ানো পসিবল না, এই জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোই তোমাকে পড়াই দিব। ওকে, এর সাথে বায়োলজির হচ্ছে এমসিকিউ আর বেসিক থেকে এমসিকিউ। বায়োলজি তো সৃজনশীল আলাদা করে বলার কিছু নাই, কারণ বায়োলজির এমসিকিউ ভালো করতে পারলে তুমি সিকিউ উত্তর করে আসতে পারবা। তো সেক্ষেত্রে বেসিক থেকে আমরা এখানে তোমাকে এমসিকিউ পড়াই দিব। ম্যাথের ক্ষেত্রে এমসিকিউ স্পেশাল সাজেশন থাকবে। আইসিডির প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত সবগুলো চ্যাপ্টার এমসিকিউর পিডিএফ পাবা। বাংলা প্রথম পত্রের টপ যে এমসিকিউ গুলো পরীক্ষা আসতে পারে সেটার সাজেশন পাবা। বাংলা দ্বিতীয় পত্রের একটা ওয়ান শট সাজেশন ক্লাস পাবা। তো এই সবগুলো জিনিস পাবা। যদিও আমাদের কোর্স ফি আমরা 2000 করে ভর্তি নিচ্ছি, এই নতুন এই সর্বশেষ কোর্স ভাই, এটা একাডেমিকের সর্বশেষ কোর্স, বাট তারপরেও তোমাদের সকলের কথা চিন্তা করে এখন মাত্র আমি 1020 টাকা করে ভর্তি দিব। সো এই ডিসকাউন্ট অফারটা আমরা আগামীকাল পর্যন্ত রাখবো। যারা ভর্তি হবা, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01540 60 93 60 93 73, ঠিক আছে? আমি একটু ভালো করে লিখে দিই, 01540 60 93 73। সো তুমি যদি এখন থেকেও এই ক্লাসগুলো করতে পারো, ইনশাল্লাহ ভালো করতে পারবা। আমরা কেমিস্ট্রি পরিমাণগত রসায়ন দিয়ে আগামীকাল থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন একটা ব্যাচে। তো যারা এখনো গোছায় নিতে পারো নাই তাদের জন্য এটাই সর্বশেষ একটা বেস্ট সলিউশন হবে। পরিমাণগত রসায়ন পড়াবো, পরিবেশ রসায়ন একদম ক্লিয়ার করে দিব, তড়িৎ রসায়ন একদম ক্লিয়ার করে দিব। সো এই 3টে চ্যাপ্টার যদি পড়তে পারো ইনশাআল্লাহ কভার আপ হয়ে যাবে। একই সাথে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটারই সাজেশন আমরা দিব। যেহেতু সেকেন্ড পার্ট নিয়ে কথা বলতেছি, এই জন্য সেকেন্ড পার্টের কথাবার্তা বললাম। সো অনেকক্ষণ কথাবার্তা বলছে, আমি যদি মার্কেটিংটা না করতাম, যদি না বলতাম ভাই তোরা জানতি না, এই জন্য তোদেরকে বলে দিলাম যারা যুক্ত হবি এই নাম্বারে দ্রুত কথা বলে মাত্র আমাদের এডমিনকে বলা রয়েছে, এই নাম্বারে কথা বলে মাত্র 1020 টাকা দিয়ে ভর্তি হয়ে তুমি ক্লাসগুলো দেখতে পারবা। সো এখন ভাইয়া আসো যে ভাই কোন টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, বা কোন টপিকগুলো পড়লে আমি কেমিস্ট্রির প্রশ্নগুলো 100% কমন পাবো। সো সেই জিনিসটা আমি তোমাকে একটু বুঝায় বলার চেষ্টা করি। প্রথমেই যে চ্যাপ্টারটার কথা বলছিলাম সেটা হচ্ছে ভাইয়া পরিমাণগত রসায়ন। কোন চ্যাপ্টার? পরিমাণগত রসায়ন। আসলে পরিমাণগত রসায়ন একটু কথাবার্তা বলি। পরিমাণগত রসায়ন, তো এই যে পরিমাণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে,
এখান থেকে কয়েক টাইপের প্রবলেম পড়তে পারলেই পরীক্ষায় প্রশ্ন উত্তর করে আসতে পারবা। আমি তোমাকে একটু বলে দিই, এখানে প্রথমত হচ্ছে তোমাকে পড়তে হবে ঘনমাত্রা নিয়ে পড়তে হবে, ঘনমাত্রা কাকে বলে বা ঘনমাত্রার যে প্রকারভেদ গুলো আছে এইগুলো তোমাকে পড়তে হবে। দেখো ঘনমাত্রার প্রকারভেদ বলতে বোঝাচ্ছি, এখানে তুমি ঘনমাত্রা পড়লা, তারপরে ঘনমাত্রার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা বলতো, মোলারিটি, ঠিক আছে, এই যে মোলারিটি, তাহলে মোলারিটি জিনিসটা সম্পর্কে আমাদের ভালো মতো এখানে পড়তে হবে। এরপরে সব থেকে বেশি যেটা এইচএসসি লেভেলে আসে সেটা হচ্ছে মোলারিটির পরে আসে মোলালিটি, ঠিক আছে, মোলালিটি। তাহলে এই যে তোমার মোলালিটি আরেকটা কি আছে বলতো, নর্মালিটি আছে। নর্মালিটিটা থেকে নর্মালি এমসিকিউ আসে, বাট প্রথম দুটো থেকে আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন বেশি চলে আসে। আর এটা হচ্ছে নর্মালিটি। এই তিনটা জিনিস কিন্তু আমাদের জন্য 3 স্টার টপিক এই চ্যাপ্টারের মধ্যে আসবেই, যে মোলালিটি নর্মালিটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি তোমাকে বলি, এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পিপিএমটা কি। পিপিএম সবাই জানো যে পার্টস পার মিলিয়ন। সো পিপিএম থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই, তোমার সৃজনশীল আসবে। ঘনমাত্রা বলবে যে পিপিএম এখন ঘনমাত্রা বের করো, গ নাম্বারের জন্য এটা 100% ইম্পর্টেন্ট, গ নাম্বারের জন্য এটা 100% ইম্পর্টেন্ট। তারপরে তোমার এখানে আসবে পিপিবি এবং তোমার এখানে পিপিটি, এবং তোমার যে পার্সেন্টেজ যুক্ত করে এই জিনিসগুলো দিবে। এখান থেকে তোমাকে আলটিমেটলি বলবে যে ঘনমাত্রা বের করো, ঘনমাত্রা বের করো। এই টাইপের প্রবলেমগুলো তোমাকে এখানে পড়তে হবে, এটা তোমার গয়ের জন্য ইম্পর্টেন্ট। এরপরে মনে করো ঘ নাম্বারে বলবে যে এটা একটা পাত্র, এটা হচ্ছে এ নাম্বার পাত্র, এটা হচ্ছে তোমার বি নাম্বার পাত্র, এ আর বি দুইটা পাত্র। তো বলবে যে এই এ আর বি পাত্র দুইটা তুমি যদি একত্রে মিশ্রিত করো, ঠিক আছে, একত্রে মিশ্রিত করলে তোমাকে বলবে যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে। তোমাকে যেটা বলবে এইটা তোমাকে ঘ নাম্বারে একটা আসবেই, যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি তোমাকে বের করতে বলতে পারে, এবং সাথে যদি একটু বেশি ভাবে দেয়, মানে একটু যদি এক্সট্রা করে, তাহলে তোমাকে এখান থেকে পিএইচ নির্ণয় করতে বলবে। তো এইটা হচ্ছে কমন একটা টাইপ, মিশ্রিত দ্রবণের প্রকৃতি প্লাস পিএইচ নির্ণয়, এটা বেশি আসে। এবং এই চ্যাপ্টারে দুইটা সৃজনশীল আরেকটার যে ঘয়ের জন্য সেটা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, জারণ বিজারণ কাকে বলে বের করতে বলতে পারে, জারণ সংখ্যা নির্ণয় করতে বলতে পারে, বা তোমাকে বলবে যে জারণ বিজারণ সমতা করে দেখাও। তোমাকে আরেকটা যেটা বলবে সেটা হচ্ছে জারণ বিজারণ তোমাকে সমতা করতে বলবে। এই কয়েকটা জিনিস কিন্তু তোমার জন্য 100% ইম্পর্টেন্ট। পরিমাণগত রসায়ন থেকে এই কয়েকটা জিনিস ভাইয়া যদি পড়তে পারো, দেখবো যে এখান থেকে চলে আসবে। আর যেটা এক্সট্রা করে বললাম, জারণ বিজারণ করবা, জারণ সংখ্যা নির্ণয়, ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এগুলো তোমার 19-এও পড়ছো, বাট এখানেও কিন্তু সমানভাবে চলে আসে জারণ সংখ্যা নির্ণয়, এটাও কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে। আরো কয়েক টাইপের ম্যাথ, এইটার সাথে আরো কয়েক টাইপের ম্যাথ আছে, এই কয়েকটা দেখো তো অল্প টপিক না, এই যে জাস্ট এই কয়েকটা জিনিস, এটা জাস্ট 2 থেকে আড়াই ঘন্টা যদি মানে কেউ যদি ভালোমতো তোমাকে বুঝাইতে পারে, তুমি যদি বুঝতে পারো জিনিসগুলা, তাহলে উত্তর করতে পারবা। তাছাড়া কিন্তু জিনিসগুলো অনেক বেশি কঠিন লাগবে। তো আমি আমাদের যে এই যে সাজেশন যে ক্লাসগুলা, ওই ক্লাসে তোমাকে এমন ভাবে পড়াবো তোমার বেসিক না থাকলেও তুমি জিনিসগুলা বুঝতে পারবা। তো যারা এখনো যুক্ত হওনি, আমাদের এই নাম্বারে দ্রুত কথা বলে যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারো। ওকে, সো এবার যদি আসো আমরা একটু আমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন কমন চলে আসবে। তো এবার যদি আমরা একটু পরবর্তী চ্যাপ্টারে যাওয়ার একটু চেষ্টা করি, তাহলে পরিমাণগত রসায়ন এটা আমরা 1 নাম্বার চ্যাপ্টার হিসেবে পড়বো, এটা দিয়ে শুরু করবো পড়াশোনা। 2 নাম্বার হিসেবে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। ওকে, তো চলো আমরা একটু পরিবেশ রসায়নে যাওয়ার চেষ্টা করি। সো পরিবেশ রসায়নে দেখো আমরা কোন কন্টেন্ট গুলো পড়বো। সো পরিবেশ রসায়ন থেকে আমি আসলে সবগুলো জিনিস লিখে ভিডিওটা শুট করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখতে পারলাম যে ভিডিওটা আসলে রেকর্ড হয়নি, এই জন্য আমাকে এই এক ভিডিও কিন্তু আবারও রেকর্ড করা লাগতেছে। এটা কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার। সো দেখো আমি আবারও জিনিসগুলো একটু বলার চেষ্টা করি। পরিবেশ রসায়ন এখান থেকে আমাদের নর্মালি ম্যাথ টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বিগত বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখবা একটু বেশি চলে আসছে, থিওরিও আসছে বোর্ড পরীক্ষায় তোমাদের, কিন্তু ম্যাথ টাইপের পেপারগুলো আসে। তো ম্যাথের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বয়েলের যে সূত্র, এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন কমন চলে আসবে। যেমন P1V1 = P2V2, এখান থেকে তোমার এমসিকিউতে নর্মালি বেশি প্রশ্ন আসে, বাট যদি প্রশ্ন করতে একটু সহজ প্রশ্ন করতে চায়, সেক্ষেত্রে এখান থেকে সিকিউ কিন্তু দিয়ে দিতে পারে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তোমাদের ব্যাপন হার সংক্রান্ত ম্যাথ, অর্থাৎ গ্রাহামের যে ব্যাপন হারের যে সূত্রটা রয়েছে, এইখান থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের 100% প্রশ্ন চলে আসবে। এটা তোমার গ নাম্বার প্রশ্ন প্লাস ঘ নাম্বার প্রশ্ন দুইটার জন্যই কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে যেমন সূত্রটা তোমাদের বলা আছে যে R1/R2 = M2/M1। মাথায় রাখবে, একটু আগে দেখছো আমি যে মার্ক করা রয়েছে, এটা কিন্তু বলে দিয়েছিলাম যে উপরে কিন্তু R1 আর নিচে কিন্তু এখানে M1, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো তুমি অনেকে কি করে, এখানে R1/R2 M1/M2 করে, তো এটা কিন্তু ভুল, সেক্ষেত্রে তোমার কিন্তু ম্যাথটা কিন্তু হবে না। তো এই ব্যাপারটা সতর্ক থাকবা যে এখানে
R1, নিচে কিন্তু M1। ওকে, এটা তোমার সিকিউ এবং এমসিকিউ দুটোর জন্যই গুরুত্বপূর্ণ। এরপরে ওই যে বলছিলাম মোল সংখ্যার যে ব্যাপারটা, মোল সংখ্যা কোনটা, তোমার এনার্জি সূত্রগুলো, যেমন তোমার N = W/M, এখানে ডাব্লিউটা কোন এককে থাকে এগুলো তোমাকে মাথায় রাখা লাগবে। যেমন একটা গ্রাম এককে থাকে W = N/Na, এখানে তারপর N = V.S। যেমন আমি এটা তোমাদের বলি যে এটা আমি মনে রাখতাম, মনে করো যে বাংলাদেশ ভার্সেস VS, ধরো আইকার টিমের খেলা হচ্ছে, তো সেক্ষেত্রে এটা V.S, মানে অনেকের মনে থাকে না, টেকনিক শিখাইছিলাম এগুলা, সেগুলো ক্লাসে আমি আবারও বলবো। ওকে, এরপরে দেখো যে আদর্শ গ্যাসের যে সূত্রটা, যেমন তোমার PV = nRT, এখান থেকেও ম্যাথ পরীক্ষা চলে আসে, এখান থেকে অনেক সময় সবগুলো ডাটা দিয়ে ভি বের করতে বলে বা অনেক সময় টি বের করতে বলে। আর এই যে আর এর মানে এটা তোমাকে মুখস্থ রাখা লাগবে, এবং অনেক সময় সবগুলো ডাটা দিয়ে তোমাকে মোল সংখ্যাও কিন্তু বের করতে বলতে পারে, মানে যে কোনো একটা দিয়ে যে কোনো একটা বের করতে বলতে পারে। ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। আর এর ক্ষেত্রে যেটা কি, এসআই এককে মানটা মুখস্থ করে ফেলবা, সিজিএস এখানে 4টা এককে মান রয়েছে, মেইনলি বোর্ড পরীক্ষাগুলোতে সিজিএস এবং তোমার হচ্ছে এসআইটাই বেশি আসে, বাট বাকিগুলো দেখবা, এটা তোমার এমসিকিউর জন্য 100% ইম্পর্টেন্ট। এরপরে ডাল্টনের সূত্র এবং হচ্ছে এই যে আংশিক চাপের সূত্র, আংশিক চাপ এবং ডাল্টনের সূত্র, এটা কিন্তু তোমার জন্য 100% ইম্পর্টেন্ট। আমি সূত্রটাও একটু আগে তোমাকে লিখে দেখাই দিয়েছি, যে যেমন P1V1 প্লাস P2V2 প্লাস P3V3, এবার চলতেই থাকবে, পি ডট 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 তুমি চলে যাইতে পারবা, PN VN পর্যন্ত যাইতে পারবা। সো এই টাইপের যে ম্যাথগুলো বোর্ড পরীক্ষা আসছে, এগুলো তোমার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তোমাকে এগুলো একটু ভালো মতো পড়তে হবে। আর যে আমাদের শিওর ক্লাসগুলো করবা, এগুলো তোমাদেরকে সুন্দর মতো ব্যাখ্যা করে তোমাকে বুঝায় পড়াই দিব। এখন জাস্ট তোমাকে দেখাই দিচ্ছি যে তুমি কোনগুলো পড়বা, কোনগুলো থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন কেমন চলে আসবে। তো নাম্বার 1 দেখাইলাম পরিমাণগত রসায়ন দিয়ে কি পড়বা, নাম্বার 2 বললাম পরিবেশ রসায়ন দিয়ে কি পড়বা। এরপর যদি তোমাকে বলি, এখানে আরো কয়েকটা টপিক আছে, যেমন এমসিকিউর জন্য 100% ইম্পর্টেন্ট হচ্ছে অনুবন্ধী অ্যাসিড এবং হচ্ছে অনুবন্ধী ক্ষার। এটা এমসিকিউ প্লাস ক খ এর জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এখানে সংজ্ঞামূলক প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। এরপরে এই যে লুইস অ্যাসিড, এখান থেকে তুমি পরীক্ষায় ভাইয়া এক্সাম্পল উদাহরণ 100% কমন পাবা। তো এই লুইস অ্যাসিডটা একটু ভালো মতো পড়বা, কারণ এখান থেকে এমসিকিউ পরীক্ষায় আসেই। তাহলে এই যে বললাম পরিবেশ রসায়ন থেকে 2 সেট প্রশ্ন, পরিমাণগত রসায়ন থেকে 2 সেট, অলরেডি তোমার 4টা প্রশ্ন হয়ে যাচ্ছে। এরপরে তড়িৎ রসায়ন থেকে তুমি জাস্ট কয়েকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে তোমার W = ZIT, একটু আগে তোমাকে এগুলো বুঝাইছিলাম। এই টাইপের যে সূত্রগুলো আছে, ফ্যারাডের যে সূত্রগুলো আছে, ফ্যারাডের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন চলে আসে, বা এগুলো তোমাকে কাকে বলে ক হয়তো চলে আসবে, তো এটা একটু ভালো মতো পড়বা। এরপর হচ্ছে ইসিএল সম্পর্কিত ম্যাথ ভালো মতো পড়বা। নানস্ট যে সমীকরণ আছে, তো এই যে নানস্টের যে সমীকরণ, নানস্টের সমীকরণ অনেক সময় গতেও আসে, বাট এটা মেইনলি ঘ নাম্বারের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো নানস্টের সমীকরণটা কিন্তু খুব ভালো মতো পড়বা। আর একটা প্রশ্ন আসে যে পাত্রে রাখা যাবে কিনা, এটা কিন্তু ঘ নাম্বারের জন্য 100% ইম্পর্টেন্ট। তো এই কয়েকটা জিনিস যদি তুমি পড়তে পারো ভাইয়া, এবং তোমাকে যে ফরম্যাটে পড়তে বললাম এইভাবে পড়লে কিন্তু কেমিস্ট্রি দ্বিতীয় পত্র মাত্র 2 দিনে শেষ করা পসিবল, এবং কেমিস্ট্রি দ্বিতীয় পত্রে A+ নিশ্চিত করা পসিবল। ওকে, তো একটু ভালো মতো পড়তে থাকো, তোমরা যারা সিউশট ক্লাসগুলো করবা যুক্ত হয়ে যেও। আর তোমার যদি কোনো পরামর্শ বা মন্তব্য থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি তোমাদেরকে রিপ্লাই করে দিব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।